হাসান আলী ও রেহানা বেগম তার ৩ ছেলে মেয়েকে নিয়ে বসবাস করত। তার ২ ছেলে রাহুল আর অভি কয়েক মাস আগেই বিয়ে করেছে। বাড়িতে নতুন ২ বৌমা আসায় সবাই অনেক খুশি ছিল। ভাবি, তোমাদের রান্না হলো? কত দেরি হবে? যদি কোনো সাহায্য লাগে তো বলো, করে দিচ্ছি। তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এত তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে কেন টুম্পা? কেউ তো খেয়ে চাকরি করতে যাবে না যে তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে। আসলে ভাবি, তোমরা তো জানো বাবার প্রতিদিন কতগুলো ওষুধ খেতে হয়, তাই তার জন্য তো ভাত খেতে হবে, না হলে তো সঠিক টাইমে ওষুধগুলো খেতে পারবে না। ঠিক আছে, তেমন বেশি তো দেরি হয়ে যায়নি, একটু পরেই খেতে দিচ্ছি। এই শুনে টুম্পা চলে যায়। দেখলে তো আপা, এত তাড়াতাড়ি কি কোনো কাজ করা যায়? এই সংসারে আমরা কাজ করতে করতেই শেষ হয়ে যাব, তবুও কাজ শেষ হবে না। হ্যাঁ ছোট, তুই ঠিকই বলেছিস। বিয়ের পর থেকে এই সংসারের নানা রকম কাজ আমাদের দুজনকেই করতে হয়, কেউ তো কোনো কাজে হাতই লাগায় না। কিন্তু কি আর করব বল, কাজ তো করতেই হবে। এভাবেই তারা কথা বলতে বলতে রান্না করে। বাবা, মা, আপনারা আসুন, খাবার খেয়ে নিন, রান্না শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে বৌমা, আমরা আসছি। কিন্তু টুম্পা কোথায় গেল? ও খাবে না? মা, ও খাবার রুমেই আছে, আপনারা আসুন। এরপর তারা সবাই মিলে খাবার খায়। শ্যামলী, আমি জমিতে যাচ্ছি, আসতে আমার দেরি হবে, তুমি খেয়ে নিও। ঠিক আছে, এই নাও তোমার ভাত, দুপুরে এটা খেয়ে নিও। আর তুমি কি একা জমিতে যাবে? আজকে অভি যাবে না? হ্যাঁ, অভিও যাবে, ও বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে যাও, সাবধানে কাজ করো। এই জমিতে কাজ করা অনেক কষ্টের রে ভাইয়া, আমার একদম দম বেরিয়ে আসে। ঠিকই বলেছিস, কিন্তু চাষ করা শেষে যখন ঘর ভরা ফসল পাবো তখন সব কষ্ট মিলে যাবে। টাকা থাকলে কাছে, কষ্ট থাকে না কোনো কাজে, বুঝলি? হ্যাঁ, আমাদের কপালে তো এটাই আছে, কৃষকের ছেলে আমরা, এ কাজ তো করতেই হবে। কষ্ট অনেক, কিন্তু সুখও আছে। এভাবেই তারা ২ ভাই কথা বলতে থাকে। এরপর আবারও তারা জমিতে কাজ করতে লাগে। বেশ কিছুক্ষণ পর দুপুর হয়ে গেলে তারা দুজনে সেখানেই খাবার খায়। ছোট ভাবি, আমার এই জামাটা একটু ছিঁড়ে গেছে, তোমার মেশিনে সেলাই করে দাও না, তাহলে আরো কিছুদিন পরতে পারবো। টুম্পা, তুমি তো দেখলেই, এতগুলো কাপড় ধুয়ে এইমাত্র এখানে বসলাম, একটু জিরিয়ে নিতে দাও আমাকে, তারপর না হয় আবার কাজ করব। আসলে ভাবি, আমার তো তেমন জামা নেই, তাই ভেবেছিলাম আজ গোসল করে এই জামাটাই পরবো। আমি তো সেলাইয়ের কাজ পারি না, তাই তোমার কাছে নিয়ে আসলাম। ঠিক আছে ভাবি, তুমি যখন সময় পাবে তখনই দিও, আমি জামাটা তোমার ঘরে রেখে আসব। এই বলে টুম্পা জামাটা নিয়ে চলে যায়। কি হয়েছে টুম্পা, তুই এভাবে বসে আছিস কেন মা? কিছু কি হয়েছে তোর? মা, ভাবিরা এখন কেমন যেন হয়ে যাচ্ছে, আমি কিছু বললেই কেন জানি রেগে কথা বলে। আচ্ছা মা, আমি কি ভাবিদের সাথে খারাপ ব্যবহার করি? না টুম্পা, তুই কোনো খারাপ ব্যবহার করিসনি। শোন, সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। প্রথম দিকে তোর ভাবিরা নতুন বউ ছিল, তাই কিছু বলতে পারিনি, কিন্তু এখন তো আর ছাড় দেবে না। কি হয়েছে বলতো? এই সংসারে তো অনেক কাজ, তাদের দুজনের সব কাজ করতে কষ্ট হয়, তাই তুই যদি পারিস তোর ভাবিদের একটু সাহায্য করিস, কেমন? ঠিক আছে মা, আমি চেষ্টা করব। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুম্পাকে কিছু মানুষ দেখতে আসে, আর তাদের টুম্পাকে অনেক পছন্দ হয়। বলছিলাম কি আপা,
আপনারা তো জানতেই পারলেন যে আমার ছেলে ভালো একটা চাকরি করে, আর এরকম ছেলের সাথে বিয়ে দিতে হলে তো একটু খরচ করতে হবে। হ্যাঁ আপা, আমরা তো খরচ করবই। টুম্পা আমাদের একমাত্র মেয়ে, ওর জন্য ওর দুই ভাই ও বাবা সব কিছু করবে। ও, তাহলে তো ভালো। তা শোনেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনারা যদি আমার একটা শর্তে রাজি থাকেন তো বিয়েটা হবে। কি শর্ত আপা? আপনি বলেন, যদি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে তো পূরণ করব। ঠিক আছে, বলছি। আপনার মেয়ের সাথে 3 ভরি গহনা ও 2 লক্ষ নগদ টাকা দিতে হবে। যদি রাজি থাকেন তো আমাদের জানিয়ে দেবেন। আচ্ছা, আমার 2 ছেলের সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেব। এরপর তারা চলে যায়। দেখলি তো ছোট, এই মেয়েকে বিয়ে দিতে হলে কত টাকা গহনা লাগবে। এত টাকা পয়সা আমরা কোথায় পাবো? যা যা, অভিকে গিয়ে বল একটা টাকা দিতেও যেন রাজি না হয়। তা তো বলবই, আমাদেরও একটা ভবিষ্যৎ আছে। টুম্পাকেই যদি সব টাকা দিয়ে দেই তাহলে আমাদের থাকবে কি? তুমিও যাও আপা, ভাইয়াকে বলো। এরপর তারা দুজনে যার যার ঘরে যায় আর তার স্বামীদেরকে নানা রকম কথা বলে বোঝানোর চেষ্টা করে। রাতের বেলা হাসান আলী তার 2 ছেলে রাহুল আর অভিকে তার ঘরে ডাকে। বাবা, তুমি আমাদের ডেকেছো? হ্যাঁ, ডেকেছি। শোন, টুম্পা তো অনেক বড় হয়েছে, ও তোদের একমাত্র বোন, তাই ওকে ভালো জায়গায় বিয়ে দিতে হলে কিছু টাকার প্রয়োজন। তোরা 2 ভাই যদি টাকাগুলো দিস তাহলে আমার খুব উপকার হয়। এই মুহূর্তে তো আমাদের হাতের অবস্থা তেমন ভালো না বাবা, তারপরেও তুমি বলো কত টাকা দিতে হবে। টুম্পাকে যে ছেলে দেখতে এসেছিল সে ভালো চাকরি করে, সেখানে বিয়ে দিলে তোর বোন অনেক সুখে থাকবে। তারা 3 ভরি গহনা আর 2 লক্ষ টাকা চেয়েছে। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? আমরা 2 ভাই কৃষিকাজ করে খাই, আমরা কি করে এত টাকা দেব? আমার মাথা ঠিকই আছে, তোরা দিতে পারবি কিনা সেটা বল, বাকিটা আমি দেখে নেব। শোনো বাবা, তুমি যেটা চাইছো সেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না, তাই তুমি এই বিয়েটা না করে দাও। এত ভালো জায়গায় টুম্পাকে বিয়ে দিতে হবে না। তোরা ভাই হয়ে এই কথা বলতে পারিস, কিন্তু বাবা হয়ে তো মেয়ের ভালো সবসময়ই চাইবো, তাই তোরা টাকা না দিলেও এই বিয়েটা হবে। কিভাবে হবে বাবা? তুমি এত টাকা কোথায় পাবে? আমি কোনো কাজ করি না, কিন্তু আমার তো অনেক জমি আছে, কিছুটা বিক্রি করে আমি আমার মেয়েকে বিয়ে দেব। এসব তুমি কি বলছো বাবা? টুম্পাকেই যদি তুমি সব দিয়ে দাও তো আমরা কি করে চলবো? তুমি কি আমাদের কথা ভাববে না? টুম্পাকে তো আমি সব দিয়ে দিচ্ছি না, অল্প কিছু জমি বিক্রি করব, আর যা বাঁচবে তা তোরা দুজনে চাষ করে খাস। এবার যা, তোরা ঘরে যা। এই কথা শুনে রাহুল আর অভি রেগে ঘরে যায়। আমার ছেলেরা যে এমন হবে তা কখনো ভাবিনি। একমাত্র বোনকে বিয়ে দিতেই এই টাকাগুলো দিতে চাইছে না, অথচ প্রতি বছর কত ফসল ফলায়, কত টাকা আসে ঘরে। 2 ভাই মিলে ইচ্ছে করলেই দিতে পারে, কিন্তু দেবে না, তাই জমি বিক্রি করতেই হবে আমাকে। তোমার যা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু আমি কোনো অশান্তি চাই না। ভাবি, তোমরা এভাবে বসে আছো কেন? রান্না করবে না? আমরা এত তাড়াতাড়ি রান্না করতে পারবো না, আমাদের যখন ইচ্ছে হবে তখনই রান্না করব। আর যদি তোমার খিদে পায় তো রান্না করে খাও। ভাবি, তোমরা এমন করছো কেন? যদি তোমাদের শরীর খারাপ থাকে তো আমাকে বলো, আমি রান্না করে নেব। তোমাকে এত সব কথা বলতে হবে কেন টুম্পা? শোনো, তুমি যেভাবে আমাদের সর্বনাশ করছো ঠিক সেভাবেই তুমি তার ফল পাবে। একটা কথা মনে রেখো, বাবা মা কিন্তু সারা জীবন বেঁচে থাকে না, শেষ পর্যন্ত আমাদের কাছেই তোমাকে আসতে হবে। তখন বোঝাবো যে কত ধানে কত চাল। আমি কি করেছি ভাবি? কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি ছোট বাচ্চা যে কিছু বোঝো না? ভাইদের ভাগের জমি বিক্রি করে যে তোমাকে বিয়ে দিচ্ছে সেটা বুঝতে পারছো না? শোনো, বাবা যদি এই কাজটা করে তাহলে পরবর্তীতে কিন্তু তোমার ভাইয়েরা ছেড়ে কথা বলবে না, এখনো কিন্তু অনেক সময় পড়ে আছে। এই বলে শ্যামলী আর নীলা চলে যায়। ভাবিরা তো ঠিকই বলেছে, আমি না হয় বিয়ে হয়ে চলে যাব, কিন্তু বাবা মাকে তো তাদের কাছেই থাকতে হবে। তখন যদি আমার বাবা মাকে তারা কষ্ট দেয়, না না, আমি থাকতে এটা কিছুতেই হবে না।
বাবা, আমাকে যদি তোমাদের বিয়ে দিতেই হয় তাহলে গ্রামেরই কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আমি কোনো ধনী চাকরিজীবী ছেলের বউ হতে চাই না, তাই বিয়েটা তুমি ভেঙে দাও। কি বলছিস মা তুই? এখানে বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি, ছেলেটা অনেক ভালো। এত ভালো আমার দরকার নেই বাবা, তুমি যদি এই বিয়েটা দাও তাহলে আমার মরা মুখ দেখবে। এই বলে কাঁদতে কাঁদতে টুম্পা চলে যায়। কি হলো মেয়েটার বলো তো, এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না, কিন্তু তুমি মেয়ের অমতে এই বিয়েটা দিও না। ও যখন চাইছে না তো না করে দাও। এরপর হাসান আলী কল করে বিয়েটা ভেঙে দেয়। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়। একদিন হাসান আলী অসুস্থ হয়ে পড়ে। মা, এই নাও বাবার ওষুধ। মা, এই ফলগুলোও নাও। বাবা তো তেমন খেতে পারছে না, এই ফলগুলো খেলে শরীরের মধ্যে ভালো লাগবে। ঠিক আছে, তোরা এগুলো রেখে দে। কিন্তু হঠাৎ করে তোরা এমন যত্নশীল হয়ে গেলি কি করে? মা, এ তুমি কেমন কথা বলছো? আমাদের বাবা অসুস্থ, আর আমরা ছেলে হয়ে বাবার জন্য এইটুকু করতে পারবো না? ঠিক আছে, তোরা ভালো করেছিস। যা এবার ঘরে যা, একটু বিশ্রাম নে। আবার তো জমিতে যেতে হবে। মা, বাবা, তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ বল। আমরা তো তোদের কথা শোনার জন্যই বসে থাকি, এখন এটাই তো আমাদের কাজ। বাবা, তুমি তো এখন প্রায়ই অসুস্থ থাকো, তাই বলছিলাম কি, আমাদের দুই ভাইকে জমি জায়গাগুলো ভাগ করে নামে দিয়ে দাও, তাহলে পরে আর ঝামেলা হবে না। হ্যাঁ বাবা, আমারও একই মত। আমরা তো দুই ভাই, এখনই আমাদের নামে জমিগুলো দিয়ে দিলে ভালো হয়। ও, তার মানে তোরা এই কথা বলতে এসেছিস? ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দে, তোদের নামেই দিয়ে দেব। আচ্ছা বাবা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব দিও। এখন আমরা আসি। তুমি এটা কি করতে চাইছো? তোমার ছেলেদের তুমি চেনো না? এখনো মেয়েটার বিয়ে হয়নি, এমন সময় ভাগাভাগি করার কি দরকার? রেহানা, আমি এমনি এমনি রাজি হইনি। ওরা যখন এই কথা তুলেছে তখন আমাকে দিতেই হবে, না হলে আমাদের সংসারে অনেক অশান্তি বাড়বে। আর উপরওয়ালা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরা যা চায় আমি ওদের তাই দেব। এরপর কিছুদিনের মধ্যেই হাসান আলী তার সমস্ত জায়গা জমি রাহুল আর অভির নামে দিয়ে দেয়। এরপর বৌমা, তোমাদের দুজনকে আমি আজকে একটা কথা বলবো, দয়া করে একটু শোনো। মা, এভাবে বলছেন কেন? আপনার যা বলার বলেন। তোমার শ্বশুরের যা ছিল সবই তো রাহুল আর অভির নামে দিয়ে দিয়েছে। এখন সে একেবারে শূন্য, তাই তোমরা টুম্পার দায়িত্ব নাও। ওকে ভালো একটা জায়গায় তোমরা বিয়ে দাও, যাতে ও সুখে থাকে। হ্যাঁ মা, টুম্পা তো এখন থেকে ওর ভাইদের দায়িত্বেই আছে। আমরা দেখে শুনে ওর বিয়ে দিয়ে দেব, আপনারা চিন্তা করবেন না। তোমার কথা শুনে মনটা ভরে গেল বৌমা। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন পর টুম্পাকে একটা ছেলে দেখতে আসে। তার বয়স অনেকটা বেশি ছিল, কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। তাই টুম্পার ভাবিরা এই বয়স্ক ছেলের সাথে টুম্পার বিয়ে দিতে চায়। আচ্ছা, তোমরা দুজনে এটা কি করছো? এত বয়স্ক একটা ছেলের সাথে টুম্পাকে বিয়ে দিতে চাইছো কেন? হ্যাঁ সত্যি, শোনো, তোমরা কিন্তু এটা ঠিক করছো না। তোমাদের এত ভালো মন্দ দেখতে হবে কেন? হ্যাঁ, যদি এতই দরদ তো বোনকে 3 ভরি গহনা আর 2 লাখ টাকা দিয়ে বিয়ে দিলে না কেন? হ্যাঁ আপা, ঠিক বলেছ। আর শোনো, আমরা যদি এই ছেলেটার সাথে টুম্পার বিয়ে দিতে পারি তাহলে টাকা নেওয়া তো দূরের কথা, আরও আমাদেরই টাকা দেবে, বুঝলে? কি বলছো তোমরা? তাহলে কোনো আপত্তি নেই, আমরা দুজনেই রাজি। এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে বয়স্ক ছেলে দেখে টুম্পা এবং তার বাবা মা এই বিয়েতে রাজি ছিল না। তাই তারা তার 2 বৌমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজনে কিছুতেই বুঝতে চায় না। তখন হাসান আলী আর রেহানা তার ছেলেদের কাছে যায়। রাহুল, তোরা এই বিয়েতে কি করে রাজি হলি বাবা? তোদের একমাত্র বোনকে এমন বয়স্ক ছেলের হাতে তুলে দিবি? হ্যাঁ বাবা, আমরা এই ছেলের সাথেই টুম্পাকে বিয়ে দেব। আর কতই বা বয়স্ক, তার তো অনেক টাকা পয়সা আছে। তোমরা তো এমন ছেলেই চেয়েছিলে, তাই এর সাথেই বিয়ে হবে। কখনোই না, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না।
তোরা আমার মেয়েটার জীবন নষ্ট করতে চাইছিস? তোরা কি মানুষ নাকি জানোয়ার? বাবা, তুমি যদি এই বিয়েটা ভেঙে দাও তাহলে কিন্তু তোমাদের এই বাড়িতে থাকা হবে না, বলে দিলাম। কি? আমার বাড়ি থেকে তোরা আমাকেই বের করে দিবি? তোদের এত সাহস? তুমি মনে হয় ভুলে গেছো বাবা, এই বাড়িটা তোমার আর নেই। এটা এখন আমাদের দুই ভাইয়ের বাড়ি। বেশি কথা বললে বাড়ি থেকে বের করে দেব, বলে দিলাম। তোরা এসব কি বলছিস? যে বাবা জন্ম দিয়েছে তাকেই এভাবে অপমান করছিস? ওদের সাথে আর কথা বলো না রেহানা, চলো আজই আমরা এই বাড়ি থেকে চলে যাব। এই মানুষ নামের জানোয়ারগুলোর সাথে আমরা আর থাকবো না। এই বলে হাসান আলী তার ঘরে যায়। পরের দিন সকালবেলা টুম্পাকে নিয়ে তারা সেই বাড়ি থেকে চলে যায়। বাবা, বাড়ি থেকে তো বের হলে, এখন আমরা কোথায় যাব, কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। আমি কিছুই জানি না রে মা, শুধু একটা কথাই জানি, বাবা হয়ে মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। আমার জন্য তোমাদের এই বয়সে কত কষ্ট করতে হচ্ছে, এটা দেখার চেয়ে ওই লোকটাকে বিয়ে করাই ভালো ছিল। এভাবে তুই বলিস না মা, চল আমরা সামনের দিকে এগোই, ঠিক কিছু না কিছু পেয়ে যাব। এরপর তারা হাঁটতে থাকে। এভাবেই কিছুক্ষণ হাঁটার পর তারা একটা জঙ্গলের ভেতরে চলে আসে। মা, বাবা, আমরা কোথায় চলে আসলাম? এটা তো একটা জঙ্গল, এখানে থাকা তো খুবই বিপজ্জনক। হ্যাঁ টুম্পা, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন বেরি বা হব কিভাবে? পথে তো ভুলে গেছি। এভাবেই তারা কথা বলছিল। এমন সময় সেখানে একটা বুড়ি মহিলা আসে আর বলে, তোমরা এই জঙ্গলে কি করছো? কেন এসেছো? তোমাদের কি প্রাণের মায়া নাই? বুড়িমা, আমরা এখানে ভুল করে এসেছি, এখন পথও খুঁজে পাচ্ছি না যে বের হব। ঠিক আছে, তোমরা আমার সাথে এসো। এরপর তারা বুড়িটার সাথে যায়। এটা আমার বাড়ি, তোমরা আজ রাতটা এখানেই থাকো। চলো, ভেতরে চলো। তা বুড়িমা, তুমি এখানে কেন থাকো? এটা তো জঙ্গল, তোমার ভয় লাগে না? এগুলো অনেক দিন আগের কথা, এসব শুনে তোর কাজ নেই। তা বাবা, তোমরা এই বয়সে এমন পথে পথে ঘুরছো কেন? এরপর হাসান আলী তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বলে। তার মানে সব ছেলেরাই এক রকম হয়। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার তোমরা ঘুমিয়ে পড়ো। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। এ কি বাবা, বুড়িমা কোথায় গেল? বুড়িমাকে তো খুঁজে পাচ্ছি না। দেখ, হয়তো বাইরে কোথাও গেছে। এ কি, ওই হাড়ির মধ্যে চকচক করছে কি? টুম্পা, গিয়ে দেখ তো মা। এরপর টুম্পা সেখানে গিয়ে দেখে হাড়ি ভরা সোনার মোহর আছে, আর তার পাশেই একটা চিঠিও রাখা আছে। তারপর টুম্পা সেই চিঠিটা পড়ে। আমি জানি মেয়ে, তুমি আমার কথাগুলো শুনে ভয় পাবে, কিন্তু আমাকে তো বলতেই হবে। শোনো, আমিও তোমার বাবা মায়ের মতো যন্ত্রণায় পড়েছি। আমার ছেলেরাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর আমি অসুস্থ হয়ে মরে যাই, কিন্তু আমার আত্মা শান্তি পাইনি। আমি তোমার বাবা মায়ের মতো অসহায় মানুষকে খুঁজছিলাম, যাকে সাহায্য করে আমি শান্তিতে থাকতে পারবো। তাই তোমরা এই সোনার মোহরগুলো নিয়ে যাও এবং ভালো থাকো। আর চিঠির নিচে এই জায়গা থেকে বের হওয়ার রাস্তা আছে। এরপর তারা বুড়ির দেখানো রাস্তা দিয়ে হেঁটে জঙ্গল থেকে বের হয়ে যায়।
এবং সেই মোহর থেকে কয়েকটা বিক্রি করে জায়গা কিনে বাড়ি করে। আর টুম্পা তার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে।